আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, শামসুল ইসলাম স্পোর্টস টক উইথ শামসুল ইসলামের আজকের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। লিটারেলি সবগুলো চেনা মুখ, পরিচিত কণ্ঠস্বর, কিন্তু দীর্ঘদিন বাদে এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লাইভ স্ট্রিমিং এ আমরা জড়ো হলাম। নানা রকম ইস্যুজ ছিল, সুযোগ হয়নি। তবে ওয়ার্ল্ড কাপের দামামা যখন শেষ হলো, ভারত যখন প্রায় হারতে বসে যাওয়া ম্যাচটা জিতে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল রোহিত শর্মার হাত ধরে, তখন আমাদের সবার সামনে প্রশ্ন ওঠে, কি পেল বাংলাদেশ? এইটাই আজকের আলোচ্য বিষয় এবং শিরোনাম ঠিক করেছি। আর এই চমৎকার শিরোনাম নিয়ে বিদগ্ধ আলোচনা করবার জন্য ভার্চুয়াল স্টুডিওতে আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন দুজন লেজেন্ডারি সিনিয়র সিটিজেন। মাঝখানে রয়েছেন খন্দকার শালেক সুফি, বর্তমানে বাংলাদেশে আছেন, অস্ট্রেলিয়া প্রবাসী, এবং আমাদের সবসময়ের প্রিয় শ্রদ্ধাভাজন আলফাজউদ্দিন আহমেদ, commentator and analyst. Warm welcome and good afternoon, gentlemen. How are you? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এখনো বেঁচে আছি, ভালো আছি, এটাই তো সবচেয়ে বড় কথা। জি, আলফাজ ভাইকে দেখে খুব ভালো লাগছে। আলফাজ ভাইকে তো আনফরচুনেটলি হি ওয়াজ নট ভেরি ওয়েল। ইটস গ্রেট দ্যাট হি হ্যাজ রিকভার্ড। আমি ভালো আছি। আমি দেশে 2 মাস থেকে আগামী 2 দিনের মধ্যেই অস্ট্রেলিয়া ফেরত যাব। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরিচিত পর্বটা সেরে ফেললাম। সিনিয়র ফার্স্ট আলফাজ ভাই, আপনাকে যদি প্রিলিউড করতে বলি, আমাদের আজকের এই যে শিরোনামটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিশ্বকাপের দামামা শেষ, ভারত চ্যাম্পিয়ন, কি পেল বাংলাদেশ? আমরা 3টা ফেজ রেখেছি। বিশ্বকাপের দামামা শেষ এই অর্থে বিশ্বকাপটা কেমন হলো? ফর দ্য ফার্স্ট টাইম 20টা দেশ, 4টা গ্রুপ, অনেকগুলো ম্যাচ, 55 ম্যাচেস অল টুগেদার। ইউএসএ, ওয়েস্ট ইন্ডিজ কো হোস্ট, এবং দুটো হোস্টই সুপার 8-এর দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছিল। সবার সামনে সুযোগ ছিল সেমিফাইনালের দরজা, কিন্তু সেই দরজা দিয়ে শেষমেশ যে 4টা দল প্রবেশ করেছিল, দুটো সেমিফাইনাল আমরা দেখলাম একেবারে অনসাইডেড অ্যাফেয়ার্স, যেটা আমাদের কারোর কাছে প্রত্যাশিত ছিল না। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুটো আনবিটেন টিম, দুটো সেরা দল ফাইনাল উঠেছিল। এবং ফাইনালে আমার মনে হয় দর্শকদের কাছে যে ধরনের উত্তেজনাকার ক্রিকেট ম্যাচ সবাই দেখতে চায়, সেই চাহিদা মিটিয়ে প্রায় হারতে বসা ম্যাচ ইন্ডিয়া বগল দাবা করলো এবং 7 রানের জয় নিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপ শিরোপা জিতলো। রোহিতের হাতে শিরোপা। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, এই 3জন বিশ্বকাপ জেতার সুখস্মৃতি নিয়ে ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটকে গুড বাই জানালেন। অ্যাট দ্য সেম টাইম তাদের মেন্টর রাহুল দ্রাবিড়কে কি চমৎকার একটা উপহার দিলেন তার বিদায়ী ম্যাচে, বিদায়ী অ্যাসাইনমেন্টে। গো স্টার্ট উইথ আলফাজউদ্দিন আহমেদ। ধন্যবাদ তোমাকে। আসলে বিশ্বকাপ সবসময় এক্সাইটিং হয়ে থাকে, এটা আমরা সবসময় দেখি। এবারে প্রথমবারের মতন গ্লোবালাইজেশন করার যে ইচ্ছা ছিল আইসিসির, সেই ইচ্ছায় তারা 20টা দলকে কিন্তু সুযোগ করে দিয়েছিল ফাইনাল খেলার। এবং হোস্ট হিসাবে একটা আকর্ষণীয় দেশ, সবাই আমরা যেটাকে স্বপ্নের দেশ বলি, আমেরিকা, তারাও হোস্ট ছিল, কো হোস্ট ছিল। এবং আমেরিকাতে বেশ কিছু খেলা প্রথমের দিকে হয়েছে, পরে অবশ্য আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজ আইল্যান্ড গুলোতে খেলাগুলো হয়েছে। দেখবার বিষয় এইটাই যে আমেরিকা হোস্ট হিসাবে কিন্তু খুব ভালো রোল প্লে করে হচ্ছে বলে আমার কাছে মনে হয়নি। তার কারণ আমেরিকার মাঠগুলো, পিচগুলো আন্ডার প্রিপেয়ার্ড ছিল। বিশ্বকাপের মঞ্চে যে ধরনের পিচ আমরা আশা করি, যে ধরনের ফেসিলিটিস আমরা আশা করি, সেগুলো কিন্তু খুব ছিল বলে আমার কাছে মনে হয়নি। তবুও যেহেতু আমেরিকা বলে কথা, সুতরাং তাদের তো সবকিছুই তারা প্রথমবারের মতন করতে পারে এবং সবগুলি কিন্তু তারা খুব দ্রুত করেছে, এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। পিচ তারা ইম্পোর্ট করে নিয়ে এসছে অস্ট্রেলিয়ার থেকে এবং ড্রপ ইন পিচে তাদেরকে সেখানে খেলতে হয়েছে। সে কারণে কিন্তু আমরা আমেরিকায় যে খেলাগুলো দেখেছি, সেখানে কিন্তু বেশ কিছু আপসেটস এবং বেশ কিছু অসুবিধা কিন্তু আমরা দেখেছি। ব্যাটাররা ভালো ব্যাট করতে পারছিলেন না, বেশ কিছু আপসেট রেজাল্টও সেখানে হয়ে গেছিল। এবং শেষ পর্যন্ত যে কোয়ালিফাইং রাউন্ড তুমি বললে যে 4টা গ্রুপে 20টা দল, 5টা করে এক একটা দল, সেখান থেকে কিন্তু বেশ কিছু শক্তিশালী দল বা বড় দল বাদ পড়ে যায়। আমি বলবো বিশ্ব চ্যাম্পিয়ন
শ্রীলঙ্কা বাদ পড়ে যায়, নিউজিল্যান্ডের মতন দল সেখানে বাদ পড়ে যায়। সুতরাং বাংলাদেশ যেভাবে গেছিল তাতে কিন্তু আমি সন্দিহান ছিলাম যে বাংলাদেশের প্রিপারেশন অ্যাট হোম ওয়াজ নট ভেরি গুড। আমরা জানি যে বাংলাদেশ হোম সিরিজগুলো খেলছিল বিশ্বকাপকে সামনে রেখে, সবশেষ তারা জিম্বাবুয়ের মতন দলকে নিয়ে এসে তাদের হোম সিরিজ তারা খেলেছে এবং সেখানেও কিন্তু খুব তারা ভালো করছিল, সেটা কিন্তু আমার কাছে মনে হয়নি। যাই হোক, এরপরেও আমি বলবো যে বাংলাদেশ আমার প্রত্যাশার চাইতে ভালো করেছে। এই জন্য বলছি যে তারা অ্যাটলিস্ট যে রাউন্ড অফ 8 সেখানে কোয়ালিফাই করে উঠতে সক্ষম হয়েছে, সেটাই বড় কথা। কিন্তু রাউন্ড অফ 8-এ গিয়ে যে নির্ভর ক্রিকেট খেলা, বেটার ফাইটিং ক্রিকেট খেলা, সেই জিনিসগুলো কিন্তু আমরা বাংলাদেশ দলের কাছ থেকে পাইনি। না পাওয়ার কারণে কিন্তু আমরা মনক্ষুণ্ণ হয়েছি। আর যে দলগুলো বড় দল হিসাবে আমরা জানতাম, আইপিএল কিন্তু এবারের বিশ্বকাপে খুব বড় রোল প্লে করেছে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে পর্যন্ত এই দলগুলোর খেলোয়াড়েরা, তুমি ধরো দক্ষিণ আফ্রিকার প্রায় ফুল টিম, অস্ট্রেলিয়ার প্রায় ফুল টিম এবং ইংল্যান্ডের প্রায় ফুল টিম, সকলেই কিন্তু আইপিএল খেলছিলেন। সুতরাং একে অপরের দুর্বল জায়গা, শক্তির জায়গা, এগুলো কিন্তু খুব ভালোভাবে জেনে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং সেই সুযোগটা হয়তো বা আমি বলবো যে ইন্ডিয়া খুব ভালো এক্সপ্লয়েট করেছে, খুব ভালো কাজে লাগিয়েছে এবং সেই কারণে হয়তো বা শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হয়েছে। তবে চ্যাম্পিয়ন হওয়া চারটিখানি কথা নয়, চ্যাম্পিয়ন হতে হতেও তাদের হাত থেকে কিন্তু চ্যাম্পিয়নশিপ ফসকে যাচ্ছিল, এরকম অবস্থায় তারা পৌঁছে গেছিলেন। তার কারণ মাত্র 30 বলে 30টা রান, হাতে অতগুলো উইকেট, আর মিলার এবং ক্লাসেন যদি উইকেটে থাকেন তাহলে সেটা সম্ভব না হওয়া, এটা খুবই মানকে ভাগ্যের কথা। সুতরাং স্লাইস অফ লাকের কথা আবার বলতে হয় তোমাকে, বারবারই আমি এটা বলি যে ভারতের সাথে হয়তো সেই স্লাইস অফ লাক সেদিন ছিল, যে কারণে ব্রেক থ্রুটা হলো। একটা অসাধারণ ক্যাচ ইন দ্য ডিপ আমরা দেখেছি লং অনে, সেটা নিয়ে অবশ্য পরবর্তীতে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু কথাবার্তা হলে কি হবে, মাঠে যে সিদ্ধান্ত হয়ে গেছে সেটাই সিদ্ধান্ত এবং ডেফিনেটলি ইন্ডিয়া সেই অনুযায়ী চ্যাম্পিয়নই হয়েছে। সুতরাং ফাইনালের মতন হয়েছে, তুমি যেভাবে বললে সেমিফাইনাল, এই দুটো কিন্তু একেবারেই এক পেশে বা ম্যাটমেটে ছিল, এটা বলতেই হবে। তবে শক্তিশালী দল হিসাবে কিন্তু নিজেদেরকে পরিচয় দিয়েছে এবার আফগানিস্তান। অনেক বড় দলকে তারা নাকানি চুবানি দিয়েছে। আমরা একই স্লটে সবগুলো বিষয় না বলে ছোট ছোট স্লটে বলবো। আফগানিস্তানের উত্থান, তাদের পারফরমেন্স নিয়ে একটা আলাদা সেগমেন্ট আমরা রাখছি। তবে আপনার কাছে এই ইনিশিয়াল বাইটে এইটুকুই শুনলাম, এবারে সালেক ভাইয়ের কাছ থেকে একটু বাইটটা নেই। সালেক ভাই, আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাসাটা হচ্ছে যে কো হোস্ট ইউএসএ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু আমি পার্সোনালি হাই রেট করছিলাম এবং অনেক ক্রিকেট বোদ্ধারাই ভাবছিল যে একাধিক টি20 স্পেশালিস্টে ভরপুর এই দলটা, হোম টিম, নন কন্ডিশনে আইপিএল এ তাদের এক্সপোজার হয় রেগুলারলি, তো অনেক দূর যাবে এবং অনেক ভালো করবে। সামহাও তারা কিন্তু স্টেপ করে গেল সেমিফাইনালের আগে। তো ওই জায়গাটা থেকে শুরু করেন, ওভারঅল আয়োজনটা কেমন ছিল এবারে? দেখেন, আমি আলফাজ ভাইয়ের সাথে পুরোপুরি একমত। আইসিসি কিন্তু গ্লোবালাইজেশন, তাদের যে ইনিশিয়েটিভ, সেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে দুটি অর্থনৈতিক সমৃদ্ধ দেশ যুক্তরাষ্ট্র এবং চীনকে ক্রিকেট স্ট্রিমে নিয়ে আসার, এবং সেই চিন্তাধারা থেকেই চায়নায় তো আপনি জানেন, চায়নায় তো আমাদের বুলবুলি ওদের ক্রিকেট অনেক দূর এগিয়ে নিচ্ছে, চাইনিজরা আস্তে আস্তে এগিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের মূল খেলা হলো বেসবল অ্যান্ড বাস্কেটবল। সেই যুক্তরাষ্ট্রে আমাদের বাংলাদেশি কিছু ভাইয়েরা, যেমন গোলাম নওশের প্রিন্স বা তাপস বৈশ্য এখানে আছে, আমি জানি ওরা ইনিশিয়েটিভ নিয়ে ওরা কিছু ওইখানে যারা নন রেসিডেন্ট আমেরিকান, যারা ওখানে যে নাগরিকত্ব লাভ করছে, তাদের দিকে দিয়েই একটা দল গড়ে তোলে। অন্যদিকে যেহেতু ওদের প্যাশন না ক্রিকেট, আলফাজ ভাই যথার্থ বলেছেন, আইসিসি যদিও গ্লোবাল টুর্নামেন্টের উইকেট ওরা বানায়, কিন্তু ওদের স্টেডিয়ামগুলি, নিউ ইয়র্কে একটা স্টেডিয়াম আছে আমি জানি, নিউ ইয়র্কে ক্রিকেট খেলা হয়, কিন্তু অন্যান্য স্টেডিয়ামগুলি, হিউস্টনের স্টেডিয়ামগুলি, এগুলি উইকেট আমাদের অস্ট্রেলিয়ার এডিলেড থেকে করে নিয়ে গেছে, যার জন্য উইকেটগুলি লো গ্রিপিং ছিল। আইপিএল যারা খেলে গেছে, আইপিএল এ আপনারা দেখেছেন সদ্য সমাপ্ত আইপিএল এ 250 রানও হয়েছে, 250 রানও চেঞ্জ হয়েছে। বোলাররা আইপিএল এ বেদম মার খেয়েছে। সেখান থেকে ফিরে এসে
এই যে স্লো উইকেট, এগুলি বাংলাদেশের মতো দলগুলিকে অনেক ফেভার করছে। স্লো টার্নিং উইকেট, গ্রিপিং করে, যারা বলের পেস ভ্যারি করতে পারে, যার জন্য এই প্রথম রাউন্ডে কিন্তু অনেক আপসেট হয়েছে অনেক। এখন তো টি-20 টুর্নামেন্ট একটা জিনিস প্রমাণ করছে যে টি-20তে অন্তত বড় দল ছোট দল নাই। যেসব দেশ দেখেন, যুক্তরাষ্ট্র নিজে, তারপরে কানাডাও অনেক ম্যাচে অনেককে বেগ দিয়েছে, তারপরে নেপাল খুব ভালো খেললো, নেদারল্যান্ড খুব ভালো খেললো। যাই হোক, প্রথম রাউন্ড শেষে 8টি দল আসলো সেকেন্ড রাউন্ডে। বাংলাদেশের কথা যদি বলেন, ডেফিনেটলি বাংলাদেশকে ফেভার করেছে। উইকেটগুলি লো ছিল, যার ফলে বাংলাদেশ 140-130 রান করেও আমাদের বোলার এবং ফিল্ডারদের এক্সেপশনাল পারফরমেন্সে, স্পেশালি এখানে যদি বলেন তানজিদ তামিম, তারপরে তানজিম সাকিব, তারপর রিশাদ হোসেন ইজ রিয়েলি গুড ফাইন ফর বাংলাদেশ, মুস্তাফিজ এবং তাসকিনের এসে আমরা অল্প স্কোর করে কিন্তু ম্যাচ জিতেছি। এটা কিন্তু অনেকটা, যদিও বাংলাদেশের যে অবস্থায় থাকুক, আমাদের গ্রুপে যেহেতু নেপাল নেদারল্যান্ড ছিল, আমাদের এই দুটো দলের বিরুদ্ধে তো জয় প্রত্যাশিত ছিল। বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে কাজের কাজটা করেছিল প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে। তো আমরা সেকেন্ড রাউন্ডে আসলাম। সেকেন্ড রাউন্ডে আসার পরে আমাদের কিন্তু এক্সপেকটেশন অত হাই ছিল না, কারণ সেকেন্ড রাউন্ডে আমরা অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানের দুর্দান্ত ফর্মে থাকা আফগানিস্তানের সামনে ছিলাম। তারপরেও কিন্তু আমি বলবো অস্ট্রেলিয়া ম্যাচ তো আমরা হেরে গেছি, ভালো খেলি নেই। ভারতের ম্যাচে কিন্তু সুযোগ ছিল। ভারতের ম্যাচে মানুষ, বাংলাদেশের আমি তো জয়ের তৃষ্ণাই দেখি নাই। আমরা ভারতের মতো দলকে টস জয় করে ব্যাটিং করতে দিলাম। ভারতের জানি রোহিত শর্মা এবং বিরাট কোহলি, দে হ্যাভ দ্য বেস্ট ব্যাটসম্যান এগেনস্ট স্পিন। আমরা তাদের এগেনস্টে দুদিকে স্পিন দিয়ে শুরু করলাম, আমরা দুজন পেসার নিয়ে খেললাম। আমার মনে হয় না ভারতের বিরুদ্ধে আমরা জয়ের স্ট্র্যাটেজি নিয়ে খেলেছি, যার কারণে আমরা ওইখানে কম্পিটই করতে পারিনি। তৃতীয় ম্যাচের কথা চিন্তা করেন, অযাচিতভাবে বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল একটা ম্যাচও না জিতে, ওই ম্যাচটা জিতে সেমিফাইনালে যাওয়ার। ভালো বোলিং ফিল্ডিং করে আমরা 115 রানে ওদের বেঁধে রাখলাম। আমরা 12.2 ওভারে ডেফিনেটলি 10টা উইকেট নিয়ে উই শুড হ্যাভ চেসড। যদি খেলা জয়ের ক্ষুধা থাকতো, আমরা হয়তো চেস করে আমরা 50 রানে অল আউট হয়ে যেতাম। ইট ডিডন্ট ম্যাটার, অ্যাটলিস্ট আমরা একটা বিরাট সুযোগ যেটা আছে সেটা এক্সপ্লয়েট করলাম না। আমরা সেটা তো করলামই না, আমরা এক্সটেন্ডেড ওভারে খেলে হেরে গেলাম। তা আমাদের যেহেতু সেকেন্ড রাউন্ডে যাওয়ার যে কথা আলফাজ ভাই বলেছেন, দলটা কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে ছন্ন ছাড়া ছিল। আমরা দেশে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভালো খেলেছি, ওখানে যে আমেরিকার সাথে হেরে গেছি, ভারতের সাথে উড়ে গেছি, তারপরেও আমরা যে সেকেন্ড রাউন্ডে গেছি এটা কিন্তু আমাদের সবার এক্সপেকটেশন অনেক বাড়িয়ে দিয়েছিল। আর সবচেয়ে খারাপ লেগেছে আমার ভারতের বিরুদ্ধে ইনিশিয়েটিভ না নেওয়া, হাল ছেড়ে দেওয়া শুরু থেকে, আর আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের চেষ্টা না করা। ওইভাবে তো জয়ের চেষ্টা হয় না। আমরা শুনেছি 3 ওভার চেষ্টা করছে, সেটা তো না। we should have thrown it our everything into the match. এটাই আমার। তারপরেও বাংলাদেশের অনেক প্রাপ্তি আছে। আমাদের তানজিম সাকিব ইজ এ গ্রেট ডিসকভারি। রিশাদ তো টপ 5 জনের মধ্যেই আছে। আমাদের ক্ষেত্রে আমাদের তৌহিদ হৃদয় খুব ভালো ব্যাটিং করেছে। কিন্তু এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের যেটা শেখা, when you are at the peak form, you should contribute for the country, and when you achieve something, you should retire. আপনি কি মনে করেন না বিরাট কোহলি বা রোহিত শর্মা আরো বেশ কিছুদিন খেলতে পারবে? ওদের থেকে শিক্ষা নিয়ে আমাদের যে চ্যাম্পিয়ন অলরাউন্ডার, যিনি এখন খেলার থেকে অন্যদিকে বেশি মনোনিবেশ, I should have saluted him if he should have opted out from T20 at least. মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারে এটা বলা যায়, কারণ খেলাধুলা তো অনেক শিক্ষণীয় থাকে, প্রত্যেকটা টুর্নামেন্টে কিছু শিখায়, সেই শিক্ষণীয় বিষয়গুলি থাকা উচিত ছিল। তারপরে আমি মনে করি বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে যথেষ্ট গেইন করেছে, একটা ভবিষ্যতের একটা টিমের নিউক্লিয়াস পাওয়া গেছে। এখন পরবর্তী টুর্নামেন্টে আমরা জানি আমরা আফগানিস্তানের বিরুদ্ধে খেলবো। আমার মনে হয় আমাদের কিছু নতুন খেলোয়াড় নিয়ে, মোটামুটি নিউক্লিয়াসটা ঠিক করে নতুন খেলোয়াড় নিয়ে আফগানিস্তানের সাথে খেলা উচিত। উই শুড লুক ফরওয়ার্ড, নট ব্যাকওয়ার্ড। ওকে, থ্যাংক ইউ সো মাচ খন্দকার সালেক সুফি ভাই। আপনার চমৎকার প্রিলিউড আলোচনা আমরা পেয়ে গেলাম দুজনের কাছ থেকে। এবারে আমরা
একটু দর্শকদের মতামতগুলো স্ক্রিনে শো করতে চাই, তারা কি ভাবছে। আমি বিস্ময়ের সাথে প্রথম কমেন্টটা দেখছি, এই দুই বুড়ো ক্রিকেট বিশ্লেষক নাকি? আপনি শিশু, আপনি এনাদেরকে চেনেন না, সে কারণেই হয়তো এভাবে বলছেন। এটা কিন্তু একটা প্রবলেম বর্তমান প্রজন্মের, বিশেষ করে যারা ফেসবুক সোশ্যাল মিডিয়া নির্ভর জ্ঞান গরিমা নিয়ে নিজেদের পথ চলতে চেষ্টা করছেন এবং ভাবছেন যে আমরা সব জেনে গেছি, বুঝে গেছি। তাদের জন্য এই একটা লেসন যে নো ইয়োর হিস্ট্রি, নো ইয়োর পাস্ট পারফেক্টলি, দেন আপনি আপনার বর্তমানে সুন্দরভাবে বিচরণ করতে পারবেন এবং ভবিষ্যতের কর্মপন্থা বা প্ল্যানিংটা সাকসেসফুলি করতে পারবেন। নাও কাম টু দ্য বিজনেস। অন্য দর্শকরা সেই রিপ্লাই দিয়েছে। শাকিল আহমেদ রাজু ভাই, এদের সম্পর্কে জেনে তারপর কথা বলেন, ধন্যবাদ। সেকেন্ড কমেন্টটাই ছিল এইটা। তো দিস আর দ্য স্টোরিজ। আসলে এগুলো কিন্তু আমাদের শেখা, আমি শেখাবো। আমি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তরুণ প্রজন্মকে ম্যানার শেখাবো। ক্রিকেট ইটসেলফ এ গেম, ইটসেলফ লাইক এ লাইফ অফ হিউম্যান বিং। লাইফে যেমন উত্থান পতন থাকে, আপস এন্ড ডাউন থাকে, 24 আওয়ার্স একই রকম একই রিদমে চলে না। ক্রিকেট ম্যাচ তেমনি একই মোমেন্টামে থাকে না। তা যদি হতো 30 বলে 30 রান, হাতে 6 উইকেট, সাউথ আফ্রিকা কেন, এই সমীকরণ তো নেপালও মিলিয়ে দিতে পারতো, পিএনজিও মিলিয়ে দিতে পারতো। এভাবে আমরা হয়তো অন পেপার চিন্তা করি, বাট গিভেন ডেতে পার্টিকুলার মোমেন্টে যখনই ক্লাসেনের উইকেটটা পড়েছে, পুরো টিম ইন্ডিয়া ফিল করেছে যে ইয়েস, উই হ্যাভ হ্যাড এ চান্স, লেটস গো ফর ইট, এন্ড দে হ্যাভ ডান ইট সাকসেসফুলি উইথ দ্য courtesy of 3 seamers. সো এর পরের কমেন্টসটাতে ক্লিন সেভে ভালো লাগে আলফাজ ভাইকে, তানভীর বলছে স্যার বিদায় তো এমনি হওয়া উচিত, সাকিব রিয়াদ কি এগুলো দেখে শিক্ষা নিতে পারে না? পলাশ, আচ্ছা আমরা এই রাউন্ডে সবগুলো কমেন্টস দেখিয়ে নিতে চাই। হাফিজুল শেখ জাস্ট হ্যালো বলেছেন আমাদেরকে, আপনারা শেয়ার করলে আমরা খুশি হব। তুই চিনিস এনাদের? পাগল একটা, আলামিন বলেছে। আচ্ছা, ভালো কথা। এরপরে বলেছে আলফাজউদ্দিন স্যারকে ক্লিন সেভে ভালো লাগে, এর আগেও আমরা সেটা দেখলাম। আলফাজউদ্দিন সাহেব অসাধারণ অ্যানালাইসিস করে থাকেন, সেটা বলছেন ইমরান খান। আসসালামু আলাইকুম, সবুজ আমাদের জানিয়েছিলেন ওয়ালাইকুম আসসালাম। আমরা পেয়েছিলাম শাওনের কমেন্টস, আসসালামু আলাইকুম শামসুল ইসলাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আপনাকে অনেক মিস করতেছি, আমি এখন বাংলাদেশে নাই, আপনি যেখানেই থাকুন আমাদের সঙ্গেই আছেন। পলাশ মধু, দক্ষিণ আফ্রিকাকে সাপোর্ট করে বাংলাদেশিরা কি পেল? বাংলাদেশিরা কি আসলেই খেলা বোঝে নাকি ভারত বিরোধী হওয়ায় মুখ্য উদ্দেশ্য? এই একটা বিষয়, যে কোনো বিষয়ে ভারতের বিরোধিতা করতে হবে গ্রসলি, এইটা একটা নিউ জেনারেশনের অধিকাংশের মধ্যে সংক্রমিত হয়েছে এবং আমাদের হাইব্রিড মিডিয়াগুলো এইগুলোকে আরো প্রমোট করে থ্রু সোশ্যাল মিডিয়া এবং ওই ভিউ বাণিজ্য নির্ভর কিছু সংবাদ আইটেম বানিয়ে। আসলে ক্রিকেটকে পরিপাটি রূপে জানা, বোঝা এবং হৃদয়ঙ্গম করা, তদনুযায়ী চিন্তা করা এবং ক্রিকেট ম্যাচের বিশ্লেষণ চিন্তা করা, এটা কিন্তু আমাদের জন্য ভীষণ জরুরি। নলেজেবল সোসাইটি যদি আমরা পাই, ক্রাউড যদি পাই, আমাদের ক্রিকেটাররাও নলেজেবল হবেন এবং আমাদের ক্রিকেট সমৃদ্ধ হবে। তানভীরের একাধিক কমেন্টস পেয়েছি, আফগানিস্তান সিরিজ বাতিল করা কি ঠিক হয়েছে কিনা, এই বিষয়ে আমরা মতামত চাইবো বিশেষজ্ঞদের। রমানাথ খাউরি তিনি বলছেন যে ক্যাচটা নিয়ে বেশি বাংলাদেশের মানুষই মাথা ঘামাচ্ছে, এর কোনো আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। পার্বত্য চট্টগ্রাম থেকে জুলফিকার আলী ভুট্টু খাগড়াছড়ি থেকে শুনছেন, দেখছেন। প্রাণবন্ধু প্রাণবন্ত আলোচনা, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর বলছেন সুহেল আহমেদ স্যারদের ধন্যবাদ। তারপরে আমাদেরকে লিখেছেন সাকিব হোসেন স্যার, কামরুজ্জামান স্যারকে ভীষণ মিস করি। কামরুজ্জামান তো আছে, মিস করবেন কেন? আসসালামু আলাইকুম শামসুল ইসলাম স্যার। সোহেল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। ভুট্টুর মেসেজ আমরা পাচ্ছি একাধিকবার। বিজয় বলছেন যে 1000 কোটি টাকার ক্রিকেট বোর্ডে ক্যাপ্টেন শান্ত রিফ্লেক্স একটা ম্যানও নাই, রিপ্লেসমেন্টে একটা ম্যানও নাই, এইটা বলতে চেয়েছেন, আসলে স্পেলিং মিস করে গেছেন। সোহেল সিলেট থেকে। বিজয় আমাদেরকে লিখছেন যে আচ্ছা, বিজয়ের কমেন্টস আমরা এর আগেও পেয়েছি। বিজয় আপনি একাধিক কমেন্টস করেছেন, আপনি করতেই থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। পলাশ হাসান, এটা একটা নতুন কমেন্টস পেয়েছি, আপনাদের আলোচনা অনেক বেশি ভালো লাগে, মনোযোগ দিয়ে শুনে থাকি। থ্যাংক ইউ পলাশ, আপনি ইমিডিয়েটলি শেয়ার করুন, আপনার বন্ধুরাও যাতে এনজয় করতে পারে আলফাজউদ্দিন আহমেদ খন্দকার সালেক সুফির বিদগ্ধ আলোচনা। মমিন প্রতিদিনকার মতো আজও সালাম জানিয়ে, after many days your program is happening, nice lively discussions going on.
শঙ্কর পান্ডে ইন্ডিয়া থেকে আমাদেরকে চমৎকার লম্বা কথা লিখেছে, আমাদের তিনজনকেই তারা সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। তো প্রশান্ত বিশ্বাসের কমেন্টসটা আমরা পেয়েছি, রেজাউল শিকদারের কমেন্টস পেয়েছি। আপনারা যারা কমেন্ট করছেন প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভারতের আসাম থেকে আমাদেরকে হ্যাঁ একদিন সারা রাত, আচ্ছা শারাফাতকে নিয়ে আসুন, শারাফাত, আচ্ছা শারাফাত ভাই উনি খুব ব্যস্ত থাকেন কিনা তাকে রিচ করা যায় না, আমরা চেষ্টা করব। ভারত থেকে যারা লিখছেন আপনারা শেয়ার করুন। আলফাজ ভাই, মোটা দাগে আপনার কাছে ঠিক এই ফেজে আমি যে বিষয়টা জানতে চাইবো, ফাইনাল ম্যাচটা শেষে আপনি রিভিউ করবেন কিভাবে? ইটস এ প্রেশার ম্যাচ, নো ডাউট। নকআউট স্টেজের প্রত্যেকটা ম্যাচই চাপের ম্যাচ, এবং এই যে নার্ভ ধরে রেখে স্ট্র্যাটেজিক্যাল কৌশল, মোমেন্টাম ব্রেকডাউন করলো ঋষভ পান্ট, তারপরে ক্লাসন আউট হয়ে গেল 17তম ওভারের প্রথম বলেই, ম্যাচটা কি ওইখানেই পিছিয়ে যায়নি? তারপর 4 রান 2 রান এবং 4 রান, শেষ 6 বলে 16 রান। ক্যাচ নিয়ে বিতর্কের কথা বাদ দিলেও এই শেষ 6 বলে 16 রানের সমীকরণ হওয়ার আগেই তো ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল সাউথ আফ্রিকা। আপনি কি বলবেন আলফাজ ভাই? একটু শুরু থেকে বলি, আসলে এটা তো ফাইনাল খেলা ছিল, এটা ডেফিনেটলি একটা প্রেশার ম্যাচ, দুটো দলের জন্যই কিন্তু মেন্টাল প্রেশার ম্যাচ। ইন্ডিয়া ডেফিনেটলি খুব ভালো একটা ব্যাটিং লাইন আপ বা খুব ব্যালেন্সড একটা টিম নিয়ে তারা গেছে, তাদের বোলিং ব্যাটিং দুটি খুব ভালো ছিল, ফিল্ডিংটাও তাদের যথেষ্ট সাপোর্টিভ ছিল, এটা বলতেই হবে। ঠিক একই রকম ভাবে যদি আমরা দক্ষিণ আফ্রিকার কথা মনে করি, তারা গ্রুপ পর্বের দু একটা খেলায় কিন্তু খুব ক্লোজ ম্যাচ জিতেছে। সালদেক সুফি উইল এগ্রি উইথ মি, আমার মনে হয় নেপালের সাথে তারা 1 রানে জিতেছে, বাংলাদেশের সাথে তারা যেভাবে জিতেছে সেটা বিতর্কিত জয়ই বলতে হবে। তো এগুলোর থেকে হওয়ার কারণে তারা কিন্তু শিক্ষা নিয়েছে, তারা কিন্তু পরবর্তীতে কোমরটাকে আরো একটু বেশি টাইট করেছে, বুটের ফিতাগুলো টাইট করে বেঁধে নিয়েছে যাতে আর এই ঘটনা না ঘটে এবং তারা যাতে শেষ পর্যন্ত ভালো করতে পারে। এবং তাদের নামের পাশে যে চোকার লাগানো আছে সেটাও কিন্তু তাদের মনে ছিল, সে কারণেই কিন্তু তারা সেমিফাইনালটা যে খেললো একেবারে উড়িয়ে দিল প্রতিপক্ষকে, এটা বলতেই হবে। কিন্তু তারপরে ফাইনালে এসে টসে জিতে রোহিত ব্যাটিং নিল। আচ্ছা, তার একটা প্রধান কারণ হতে পারে যে আমি আগে যদি ব্যাট করে স্কোর বোর্ডে বেশ কিছু একটা রান দিয়ে দিতে পারি, যেটা তুমি বারবার বলছিলে যে 170-180 রান, আমিও ঠিক তাই মনে করি যে ফাইনালে 170-180 রান দিতে পারলে দ্যাট ইজ এ গুড স্কোর। যে কোনো দলের জন্য একটা মানসিক চাপ কিন্তু সৃষ্টি হতেই পারে বা হবেই। তো সেই হিসাবে তারা কিন্তু শুরু করেছিল, কিন্তু ইউ স দেয়ার ওয়াজ ডিবাকেল, তাদের 3টা উইকেট কিন্তু পড়ে গেল মাত্র 30-33 রানের ভিতরে। সুতরাং তখন কিন্তু ইন্ডিয়া একেবারেই ব্যাকফুটে। এরপরে একটা দুটো উইকেট যদি আর নিয়ে নিতে পারতো তাহলে হয়ে যেত, কিন্তু তা হলো না। দেয়ার ওয়াজ এ ভেরি গুড পার্টনারশিপ বিটুইন অক্ষর পটেল অ্যান্ড বিরাট কোহলি। বিরাট কোহলির কথা বলতেই হবে। তুমি জানো যে এই ধরনের খেলোয়াড়েরা কিন্তু কোনো সময় একেবারে নিভে যায় না। বিগ ম্যাচ টেম্পারামেন্টের প্লেয়াররা বিগ ম্যাচেই ভালো খেলেন, অ্যান্ড হি নিউ আজকে যদি আমি ভালো না খেলতে পারি তাহলে এই যে আমি 6টা-7টা ম্যাচের আগে ফ্লপ করেছি সেটা আমার জন্য খুবই দুঃখজনক এবং হতাশাজনক এবং অপমানজনক হবে। এবং সেই জন্য কিন্তু সে একটা প্রান্ত আগলে রেখে প্রাথমিক অবস্থায় কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভ ব্যাটিং করছিল না, সে কিন্তু 1-2-4 সুযোগ পেলে মারছিল এবং স্ট্রাইক রেট হয়তো 17 রানের কাছাকাছি ছিল, 100%-এর কাছাকাছি ছিল। কিন্তু যখনই সে 50 ক্রস করলো তখনই কিন্তু সে এক্সেলারেটরে চাপ দিল এবং স্ট্রাইক রেটটাও তার ভালো হয়ে গেল, এবং তখন কিন্তু সে আক্রমণাত্মক ব্যাটিং করা শুরু করলো। এবং ওই পার্টনারশিপটাই কিন্তু শেষ পর্যন্ত খেলার মোড় ঘুরিয়ে দিল, এটা বলতে হবে। এবং এই টুর্নামেন্ট জুড়েই কিন্তু অক্ষর প্যাটেলের আমরা ভূমিকা যদি দেখি, এর আগের বেশ কিছু অনেকগুলো ম্যাচে কিন্তু অক্ষর ব্যাট হাতেও ভালো করেছেন, বল হাতেও ভালো করেছেন। ঠিক একই রকম ভাবে অক্ষর কিন্তু শুধু ব্যাট হাতে ভালো করলেন না, বল হাতেও খুব ভালো করলেন। এবং সে কারণেই কিন্তু আমার মনে হয় ভারতের যে জয়ের ব্যাপারটা সেটা অনেকটা সহজ হয়ে গেল। তবে এর পরেও বলবো, যখন দক্ষিণ আফ্রিকা ব্যাট করছিল তাদের ব্যাটিং লাইনটা আমরা জানি অত্যন্ত শক্তিশালী। কুইন্টন ডিকক কিন্তু চেষ্টা করছিলেন ওই ঠিক বিরাট কোহলির মতন একটা ইনিংস খেলতে, কিন্তু শেষ পর্যন্ত তিনি আউট হয়েই গেলেন। এবং তারপরে শেষ আউট হতে হতে তাদের ওই 6 নম্বর 7 নম্বরে 7 নম্বর 8 নম্বর ব্যাটার যারা ছিলেন ক্লাসেন এবং মিলার, তাদের ভিতরে যে লাস্ট পার্টনারশিপটা আসলো সেটার উপরেই কিন্তু নির্ভর করছিল জয় পরাজয়। এখন একটা শট, এই একটা শট যদি ওই রকম একটা কি বলবো জাদুকরি ফিল্ডিং না হতো তাহলে কিন্তু 6 হয়ে যেতে পারতো। 6 হয়ে গেলে কিন্তু এই ম্যাচটা সহজেই জিতে যেত।
ওই যে একটু আগে বললাম যে স্লাইস অফ লাকের ব্যাপার একটা কাজ করে, এবং ভারতের ভাগ্য সেদিন তাদের সাথে ছিল, সেই জন্যই কিন্তু এটা হলো। শেষে এসে আমরা যখন দেখলাম যে 2 ওভারে 25 রান করতে হবে, তারপরে যে ওভারটা বের করলো সেটা খুব ভালো ওভার বের করলো, লাস্ট ওভারে এসে বোধহয় 14 না 15 রান করতে হবে, এটা কিন্তু খুব সহজ হয়ে গেল তখন আমার মনে হয় হার্দিক পান্ডিয়ার জন্য, এবং সেই কারণেই কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত ভারতীয়রাই জিতে গেছে, এবং বেটার টিম হিসেবে জিতেছে আমি বলবো। দ্য প্ল্যানিং ওয়াজ ভেরি গুড। আলফাজ ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করি, লাস্ট ওভারে 16 রান দরকার, তখন প্রথম বলেই এই ক্যাচ কাণ্ডটা, এবং অন অফ দ্য টপ ক্যাচ ফর শিওর। এখন টিভি আম্পায়ার কতটুকু দেখেছেন, কি সিদ্ধান্ত দিয়েছেন, ইটস আপ টু হিম, ইটস আপ টু দ্য ম্যাচ, ওই লেভেলে। এখন বিষয় হচ্ছে যে রাবাদা ছিলেন অপর প্রান্তে, মিলার ওই ছক্কাটা যদি পেয়েও যেত, পরের 5 বলে 10 রান করতে হতো এবং তাকে বাউন্ডারিতেই ডিল করতে হতো, বিকজ সিঙ্গেল নিয়ে রাবাদার উপর উনি কতটুকু রিলাই করতেন ওইরকম ক্রাঞ্চ মোমেন্টে, বা রাবাদাই কতটা সিঙ্গেল নিয়ে তাকে কোঅপারেট করতে পারতো ওইরকম মুহূর্তে। আমার মনে হয় যে 6 বলে 16 রান, তার আগেই ম্যাচটা সাউথ আফ্রিকা ছিটকে গেছে ম্যাচ থেকে। সেটাই আমি বলতে যাচ্ছি যে 19th ওভারে যখন ভালো বোলিং করে ফেললো, সেটা বুমরা করেছিল আমার মনে হয়, আরদীপ করে ফেললো, তখন কিন্তু ওই যে 16 রানের একটা কুশন ফর দ্য লাস্ট 1 ওভার ইজ এ বিগ কুশন, এবং এই ম্যাচ জিততে হলে কেবলমাত্র মিলার বা ক্লাসেনের মতন প্লেয়ারই দরকার, এবং তখন তাকে ছক্কা মারা ছাড়া আর তার জন্য কোনো গত্যন্তর বা উপায় ছিল না, এবং সেজন্য সে প্রথম বলটাই একটা ছক্কা মারার চেষ্টা করেছিল, এন্ড দ্যাট হি হ্যাড টু প্লে। ওইটা ছক্কা হয়ে গেলে কিন্তু তারপরে আরো সে 4-6 বের করে নিতে পারতো, তার কারণ বোলারের উপরে তখন সে চড়া হয়ে যেতে পারতো মেন্টালি, কিন্তু সেই জিনিসটা ঘটলো না। প্রথম বলে ছক্কাটা খেলে পারে হার্দিক পান্ডিয়া, পরে আরো ছক্কা দিত, আরো 4 দিত, এটা ফর শিওর, ক্রিকেটের রীতি এরকম, কিন্তু সেটা ঘটলো না। প্রথম বলে ক্যাচ হয়ে সে যখন আউট হয়ে গেল, তখন ইট অল কেম ডাউন আপন দ্য বোলার্স। তখন রাবাডা বা তার সাথে যারা নোকিয়া এরা এসে কিন্তু তখন কিছু করার মতন ক্ষমতা তাদের ছিল না, এবং ঠিক সেভাবেই কিন্তু ম্যাচটা তারা জিতে গেল। নাটকীয়তা ছিল, এবং সেই নাটকীয়তা আমরা দেখেছি ফাইনালে যেরকম থাকে সেটা, এবং অনেক দিন ধরে আমার মনে হয় ভারত এটার জন্য কি বলবো তপস্যা করছিল, এটা বলতে হবে, চেষ্টা করছিল, তপস্যা করছিল, তারা প্রার্থনা করছিল তার সকলে মিলে, এবং তাদের প্রার্থনা গৃহীত হয়েছে, তাদের যে চেষ্টা, যে প্ল্যানিং, সেগুলো সব সফল হয়েছে, এটা বলতেই হবে। যেটা একটু আগে সালেক সুফি বললো যে দি ওয়ালকে যেভাবে তারা একটু উপহার দিল, এটা সত্যি দেখার মতন। এবং আমরা জানি 3 জন বড় খেলোয়াড় কিন্তু রিটায়ারমেন্টও চলে গেছে, রোহিত নাই, বিরাট কোহলি নাই, সাথে সাথে জাদেজাও কিন্তু নাই। ওকে, থ্যাংক ইউ আলফাজ ভাই। সালেক ভাই, এই ফাইনাল ম্যাচটা নিয়ে যদি বলি, যে এই যে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা যেভাবে বিশ্লেষণ করছেন, ওই ক্যাচটা হলে ইন্ডিয়া জিতে যেত, ইন্ডিয়া হেরে যেত, সাউথ আফ্রিকা জিতে যেত, কিংবা ক্যাচটা আনফেয়ার ছিল, প্রপারলি জুম করে সময় নিয়ে দেখা হয়নি, এই যে ভারত আইসিসির কিছু বদান্যতা পেয়েছে, ওকে ফাইন, ফিক্সচারগত এবং ট্রাভেলিং রিলেটেড যে অ্যাডভান্টেজ গুলো, এইগুলো ইন্ডিয়া নিয়েছে ফর শিওর, এবং আইসিসিও ওইভাবে তাকে প্রিভিলেজ দিয়েছে। ইন্ডিয়ান প্রাইম টাইমে ইন্ডিয়ার খেলাগুলো রাখার চেষ্টা করা হয়েছে এই উপমহাদেশের রাত 8:30টায় 8টায়, যাতে ভিউয়ারশিপ পাওয়া যায়, ব্যবসা বাণিজ্য ভালো হয়, এইগুলো যেমন ছিল। আর একটা বিষয়, এই যে গত 4-5টা আইসিসি ইভেন্ট ধরে তো ধারাবাহিকভাবে ইন্ডিয়া ওয়েদার সেমিফাইনাল আর ফাইনাল কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে। এই রাহুলের কোচিং এ ইন্ডিয়া কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে। 23 ওয়ার্ল্ড কাপেও আনবিটেন দল হিসেবে ফাইনালে এসে অস্ট্রেলিয়ার কাছে ডিফিট হলো। তো এই দলটার চ্যাম্পিয়ন হওয়া তো অস্বাভাবিক কিছু নয়, বরং দে ডিজার্ভ ইট। কিন্তু আমি বলবো যে পরিস্থিতিতে সাউথ আফ্রিকা গিয়েছিল, দে শুড হ্যাভ উইন ইট, বাট জেতা ম্যাচ হেরে গেছে সাউথ আফ্রিকা, হারতে বসা ম্যাচ জিতে গেছে ইন্ডিয়া। আমি আর একটু কিউ দেই, ইন্ডিয়ান স্পিনার্স 3 জন 9 ওভার বল করেছে, 106 রান খরচ করে মাত্র একটা উইকেট, দ্যাট ওয়াজ অক্ষর প্যাটেল, স্টাফসকে প্রবাবলি বোল্ড করেছিলেন। ওয়ারাজ 11 ওভার বল করে 3 জন সিমার ইন্ডিয়ার পক্ষে মাত্র 58 রান দিয়েছেন, দে হ্যাভ টেকেন 7 উইকেটস, এন্ড ম্যাচ উইনিং স্পেল বাই বুমরা, সিং as well as হার্দিক পান্ডিয়া। আপনি এই অ্যাঙ্গেলটা কিভাবে দেখেন? দেখেন, খেলা তো এই ধরনের ঘটনা হয়, বিতর্কিত কিছু প্রসঙ্গ থাকে, কিন্তু যারা অন্ধভক্তর মতো কথা বলেন তারা মাঠের
মাঠের যে আম্পায়ার বা থার্ড আম্পায়ার তো আরো ক্লোজলি দেখছে। যারা ফেসবুকে কথা বলছেন হয়তো হয়তো কিছুটা বিতর্ক থাকতে পারে, কিন্তু এটা তো অস্বীকার করবেন না, প্রি টুর্নামেন্টে সব অ্যানালিস্টরাই তো ভারতকে এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল, অন্যতম টপ 2 ফেভারিট দল। অ্যাকচুয়ালি ভারত এবং অস্ট্রেলিয়া নিয়ে কথা হতো বা ভারত বা ইংল্যান্ড নিয়ে কথা হতো, কিন্তু খেলার পর্যায়ে সেটা হয়নি। আমি এই খেলার যদি আরেকটা কথা বলি, আমাদের রোহিত শর্মার স্ট্র্যাটেজিটাও চিন্তা করেন। রোহিত শর্মা কিন্তু ব্যাটিং করার সময় আকসার প্যাটেলকে প্রমোট করেছে। নর্মালি তো হার্দিক পান্ডিয়া আকসার প্যাটেলের আগে আসার কথা, আকসার প্যাটেলকে প্রমোট করেছে এবং হি ওয়াজ গিভেন লিবার্টি টু প্লে হিজ ন্যাচারাল গেম। এই ভারতের যে 173 রান, অবশ্যই তো বিরাট কোহলির মতো খেলে ম্যাচ জয়ী একটা ইনিংস খেলেছে, কিন্তু আকসার প্যাটেলের 47 রান কিন্তু খেলার মোমেন্টাম ব্যাটিং এর সময় অনেকটা ঘুরিয়ে দিয়েছিল। দিস ওয়াজ এ মাস্টার স্ট্রোক। এন্ড এগেইন আরেকটা দেখেন, আমার খেলা দেখে যেটা মনে হয়েছে, সাউথ আফ্রিকানরা ভারতের স্পিনারদের বিরুদ্ধে ভালো স্ট্র্যাটেজি নিয়েছিল, যার জন্য স্পিনারদের তারা প্রপারলি খেলছে, স্পিনারদের আক্রমণ করে খেলার মোমেন্টাম তাদের পক্ষে নিয়ে গিয়েছিল। কিন্তু রোহিত শর্মা কিন্তু দেখেন ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু ছিল 16 নম্বর এবং 18 নম্বর ওভার, যেখানে বুমরা ভেরি টাইট বোলিং করে, আনপ্লেয়েবল বোলিং করে বুমরা কিন্তু ম্যাচের ইকুয়েশন ওদের দিকে টেনে নিয়ে গিয়েছিল। দ্যাট ওয়াজ এ মাস্টার স্ট্রোক। এবং লাস্ট ওভারে হার্দিক পান্ডিয়ার জন্য যে সেভ করে রাখা, তাকে দিয়ে বোলিং করা, কারণ হার্দিক পান্ডিয়া পেস ভ্যারি করে, যেহেতু উইকেট অনেকটা স্লো হয়ে আসছিল, পেস ভ্যারি করে গ্রিপ করার জন্য, ঠিক আছে, ইটস অল রাইট, এটা হতে পারে যে ছক্কা মারতে সেই সময় তো বিকল্পও ছিল না, যে কথা বললেন, ওই সময় যদি ওই ছক্কাটা হয়ে যেত তখন কিন্তু মোমেন্টাম শিফট হয়ে যেত এবং তখন কিন্তু ম্যাচটা জিতে যেত, বাকি রানগুলি করা কিন্তু ওর অসুবিধা ছিল না। ইট ওয়াজ 50-50 ম্যাচ, এবং বরং এক পর্যায়ে ম্যাচ হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার দিকে, কিন্তু ভারত দল কিন্তু একেবারেই প্যানিকড হয়নি, যে ক্যাচগুলি ধরেছে এবং যেভাবে উজ্জীবিত হয়ে খেলেছে, এবং ডেফিনেটলি তাদের সামনে একটা ছিল যে তাদের হিরোজদের গুড দেবে, ফেয়ারওয়েল দেবে, এবং জানাই ছিল যে রাহুল দ্রাবিড়ের মতো এত ভদ্র, এত উন্নত মানের একজন ক্রিকেট মস্তিষ্ককে যে তারা একটা উপহার দিয়ে ফেরত দিয়েছে। ইট ওয়াজ গ্রেট। এবং এটার জন্য শুধুমাত্র অন্যান্য খেলোয়াড়ের দিকে থেকেও আমি রোহিত শর্মার স্ট্র্যাটেজিকেও, ম্যাচ জিততে হলে, বড় পর্যায়ে ম্যাচ জিততে হলে কিন্তু ছোট ছোট জিনিসগুলি চিন্তা করতে হয়। যে ওরা যখন দেখলেন আপনি স্পিনারদের, আপনি কুলদীপ যাদবের মতো স্পিনারকে ছক্কার পর ছক্কা মেরেছে, জাদেজার মতো স্পিনারকে ওরা অ্যাটাক করেছে, তখন কিন্তু উনি সেভ করে রাখছে দুইটা ওভার। হাউ স্মার্টলি হি হ্যান্ডেল বুমরার ওভারগুলি, 16 ওভার 18 ওভার, ওখানেই তো ম্যাচ ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে লাস্ট ওভারে 16 রান, ইটস অল রাইট, ইট কুড সুইং আইদার ওয়ে। কারণ ডেভিড মিলার তো এই ধরনের পরিস্থিতিতে অনেক ম্যাচ জিতিয়েছে, ভারতের মাটিতেও ম্যাচ জিতিয়েছে। তার উইকেটে যখন চলে গেল তখন মোমেন্টাম চলে গেল, যদি ছক্কাটা হয়ে যেত তখন কিন্তু ওরা জিতে যাওয়া অনেক সম্ভাবনা ছিল। ইট ওয়াজ এ গ্রেট ম্যাচ। ফাইনালের তুলনায় যেমন ম্যানমেরে হয়ে গেছিল, ফাইনাল ম্যাচ ওয়াজ ভেরি গুড। আর যারা ভারতকে সমালোচনা করেন, আমি ভারতকে করি না, আমি ক্রিকেটকে ভালোবাসি, কারণ আমার দুটো দলই তো দেখেন, আমার 3টা দল বলতে পারেন। আমি অস্ট্রেলিয়ায় থাকি, মাই টিম লস্ট আনফরচুনেটলি টু অ্যানাদার টিম হুইচ আই ফেভার, বিকজ আফগানিস্তানে আমি ছিলাম। আর বাংলাদেশ তো, আই উইল সে দ্যাট এই সবকিছু পরিস্থিতি মিলেও বাংলাদেশের গেইন আছে, কিন্তু বাংলাদেশের যেহেতু স্ট্র্যাটেজি নাই, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যেহেতু টিমকে উৎসাহিত করতে পারে না, there is a stereotype। বাংলাদেশে দেখেন টপ অর্ডার ব্যাটিং সবসময় ফেল করছে। বাংলাদেশ কি কখনো মাহমুদুল্লাহকে উপরে নিয়ে এসে খেলেছে? কিছু এক্সপেরিমেন্ট করেছে, যখন দেখছে আমাদের সাকিবও কাজ করছে না, তো মাহমুদুল্লাহর তো ডেফিনেটলি লঙ্গার যাওয়ার কথা ছিল। অথচ মাহমুদুল্লাহ 2-1 ম্যাচে ফেল করার পরে দেখতেছি তাকে ক্রুয়েলি অ্যাটাক করা হচ্ছে। তো এই জিনিসগুলি বাংলাদেশের অনেক শেখার আছে। হাউ আদার টিমস আর কামিং আপ। দেখেন যেসব দেশে 30 জনের বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার মতো প্লেয়ার নাই, বা তারও কম আছে, যাদের নিজেদের দেশে নিজেদের স্ট্রাকচার নাই, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যদি সতর্ক না হয়, আই এম অ্যাফ্রেড নেক্সট ওয়ার্ল্ড কাপ নাগাদ নেপাল বা অন্যান্য টিমগুলি কিন্তু বাংলাদেশের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়াবে। জি জি, সালেক ভাই ওয়েল সেড। আমার মনে হয় সালেক ভাইয়ের এই কথার পর এই অ্যাঙ্গেলে আর বেশি কিছু শোনার আমাদের নেই। আমরা অনুষ্ঠানটা সামহাও গুটিয়ে নিয়ে আসবার চেষ্টা করব, কিন্তু কথা আমাদের ফুরোবে না, অনেক অ্যাঙ্গেলে কথা আছে। একটা ওয়ার্ল্ড কাপ শেষে এটাকে রিক্যাপ করা, রিভিউ করা, there are a lot of findings। হ্যাঁ আলফাজ ভাই, আপনাকে দিব, আপনি একটু মনে রাখেন যে কি বলতে চাচ্ছিলেন।
আমি যে বিষয়টার অবতারণা এখন করতে চাচ্ছি, আপনি কি বলে নেবেন আলফাজ ভাই, কি বলতে চাচ্ছিলেন? এটাই বলতে চাচ্ছি যে তুমি যে এখানে বলেছো বাংলাদেশ কি পেলো, বাংলাদেশ পেলো একটা জিনিসই পেলো, বাংলাদেশ যেরকম দল নিয়ে গেছিল সে তুলনায় বেটার পারফর্ম করেছে এবং ওই যে বললাম রাউন্ড অফ 8-এ যেতে পেরেছে, এটাই বাংলাদেশের প্রাপ্তি আমি মনে করি। বাংলাদেশের বোলাররা খুব ভালো এবং তারা ইন্টারন্যাশনাল মানের, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। আমাদের সিমারদের ভিতরে ইয়াং সিমার সাকিব খুব ভালো বল করেছে, এটা আমরা পেয়েছি। আমাদের লেগ স্পিনার একজন ছিল না, সেই লেগ স্পিনার যে ওয়ার্ল্ড ক্লাস হতে পারে বা ওয়ার্ল্ড ক্লাসের, সেটা আমরা পেয়েছি, এগুলো আমরা পেয়েছি। তাসকিন ভালো বল করেছেন, আমরা যাকে রাইট অফ করে ফেলেছিলাম আমাদের মুস্তাফিজকে, সে আবারও প্রমাণ করে দিয়েছে সে রিটেন অফ হয়নি, তার ভিতরে এখনো অনেক কিছু আছে। সুতরাং এই বোলিং ডিপার্টমেন্টটা পুরোপুরি কিন্তু আমাদের খুব ভালো ছিল, এটা বলতেই হবে। উই হ্যাড অল প্রবলেমস ইন আওয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট এবং সেখানে অনেকগুলো সমস্যা রয়ে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে তহিদ হৃদয়ের কথা বললো সুফি, ইয়েস হি ব্যাটেড ওয়েল, হি স্টার্টেড ওয়েল, বাট একদিনও কিন্তু সে ইনিংস লম্বা করতে পারেনি, একদিনও সে ম্যাচ উইনিং নক খেলতে পারেনি। এরকম হলে তো হবে না। এই ধরনের প্লেয়ার যারা এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, যাদের বয়স 22-24, তাদেরকেই তো লিড দিতে হবে টিম জেতার ক্ষেত্রে। দে হ্যাভ টু প্লে ম্যাচ উইনিং নকস, দে হ্যাভ টু প্লে অ্যান ইনিংস অফ 60-70 প্লাস রানস, তবে আমি বলবো যে হ্যাঁ আমরা একজন পেয়েছি। ইয়েস, আমি আবারও বলছি, মাহমুদুল্লাহ রিটায়ার করা উচিত, আমাদের সাকিব আল হাসান রিটায়ার করা উচিত, বাট সেই জায়গায় যারা আসবেন তাদেরকে ঠিক ওইরকম ইন্টেনশন নিয়ে আসতে হবে যে টিমকে জেতানোর জন্য যতক্ষণ মাঠে থাকতে হয় ততক্ষণ আমরা খেলবো। আমরা একটা এন্ড ধরে 20 ওভার খেলবো, যেরকম কিনা আমরা দেখলাম বিরাট কোহলিকে খেলে যেতে। সেই প্রয়োজন অনুযায়ী, দলের প্রয়োজন অনুযায়ী লম্বা ইনিংস খেলবো, দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট করে যাব, দলের প্রয়োজন অনুযায়ী 70-80 রান করতে সক্ষম হব। এইরকম লেভেলের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এবং এক্ষেত্রে আমি বলবো আমাদের যে ম্যানেজমেন্ট রয়েছে, দিস টিম ম্যানেজমেন্ট, দিস টিম থিঙ্ক ট্যাঙ্ক আমাদের প্লেয়ারদের সাথে সিঙ্ক করছে না, করেনি, অতীতেও করেনি, দীর্ঘদিন ধরে তারা ডিস্টর্টেড ইউনিটস। সুতরাং তাদেরকে সিঙ্ক করানোর জন্য আমি মনে করি যে আমাদের যে কোচিং ইউনিট রয়েছে সেটা পরিবর্তন করার দরকার রয়েছে। বিশেষ করে হেড কোচ একটা বিতর্কিত নাম হয়ে রয়েছেন, সুতরাং এই হেড কোচকেই রাখতে হবে, এটার কোনো যুক্তি আমি দেখি না। যদি তার সাথে লম্বা কোনো এগ্রিমেন্ট আমাদের থেকে থাকে তাহলে তাকে অন্য অ্যাসাইনমেন্ট দেওয়া যেতে পারে। আমাদের অন্য টিমগুলো রয়েছে, আন্ডার 19 টিম রয়েছে, আমাদের এই টিম রয়েছে, আমাদের মহিলা দল রয়েছে, সেই অ্যাসাইনমেন্ট তাদেরকে দেওয়া যেতে পারে। বাট সামবডি ফ্রেশ, যে বিতর্কিত না, সেরকম একটা লোককে নিয়ে এসে দলটা তার হাতে এই মুহূর্তে দিতে হবে। কেবলমাত্র তাহলেই আমরা সঠিক পথে এগোতে পারবো বলে আমি মনে করি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ আলফাজ ভাই। আমার মনে হয় যে আপনি যে গ্লিমসটা দিলেন, বিশেষ করে বাংলাদেশের প্রাপ্তি এবং বাংলাদেশের কি করণীয়, এটাই আমাদের মনের কথা, সকলেরই একই ভাবনা, আমরা একই জায়গা থেকে ভাবছি। এবং অবশ্যই আমাদের ওল্ড গার্লস যারা ছিলেন লাইক সাকিব, মাহমুদুল্লাহ, এরা কিন্তু বাংলাদেশের আসপেক্টে সুপার 8-এ এসেছি, দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট ফর শিওর। এবং ওই জায়গাতে তারা একটা প্রি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখতে পারতেন যে দিস উইল বি আওয়ার লাস্ট T20 ওয়ার্ল্ড কাপ অ্যান্ড দিস উইল বি আওয়ার লাস্ট T20 ইন্টারন্যাশনাল ম্যাচেস। তাহলে কি হতো, শ্রদ্ধা ও ভালোবাসায় তাদেরকে জাতি বিদায় জানাবার একটা সুযোগ পেত, বিশ্ব গণমাধ্যমে এটা সুন্দরভাবে আসতো। আপনি দেখেন ট্রেন্ট বোল্ট কুইট করলো ইন্টারন্যাশনাল T20 থেকে, এরকম অনেকেই কিন্তু ইন্টারন্যাশনাল T20 থেকে কুইট করলো। আর ইন্ডিয়া অবধারিতভাবে রোহিত, কোহলি আর জাদেজা এরকম গোল্ডেন অপরচুনিটিটাকে রিসিভ করলো, যে এর চেয়ে ভালো মোমেন্ট আর কি পাবে তারা। আর তাদের কিন্তু খুব বেশি ক্রিকেটও বেঁচে নেই। জেসিসি জয়সাল, শুভমান গিলের মতো খেলোয়াড়রা ডাগ আউটে বসে আছে বেঞ্চে, রিঙ্কু সিং T20 স্পেশালিস্ট সুযোগ পাচ্ছে না। তো ওদের কমিটমেন্টটা ওই লেভেলে। আর আপনারা রাহুল দ্রাবিড়কে চমৎকার ফেয়ারওয়েল দেওয়ার কথা বলছেন টিম ইন্ডিয়ান ট্রুপ, কেন দেবেন না এই লোকটাকে? এই লোকটা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের কোচ ছিলেন ইন্ডিয়ার জন্য, দেন এনসিএ তে কাজ করেছেন লম্বা সময় ধরে। এনসিএ মিন্স ন্যাশনাল ক্রিকেট একাডেমি অফ ইন্ডিয়া, যেখানে পাইপলাইন স্ট্রং থেকে স্ট্রঙ্গার করা হয়, স্ট্রংগেস্ট পর্যায়ে উনি নিয়ে এসেছেন। দেন হি বিকাম দ্য হেড কোচ অফ বিসিসিআই, আই মিন টিম ইন্ডিয়া। ইন্ডিয়ার মতো এরকম শত কোটি দেশের জন অধ্যুষিত দেশের ক্রিকেট টিমের কোচ হওয়া, এসে ভাই $1 মিলিয়ন
অ্যাচিভমেন্ট এবং এই চেয়ার ধরে রাখা আরো মোর মিলিয়ন দেন ডলার আর কি আস্ক। তো ওই জায়গায় এই ঠান্ডা মাথার ব্যক্তিত্ব যেভাবে প্রপারলি হ্যান্ডেল করেছেন এবং কনসিস্টেন্টলি দলকে যে জায়গায় তিনি সাকসেসের পর্যায়ে নিয়ে গিয়েছেন, হ্যাটস অফ। আপনি ফাইনালে 3টা কুইক উইকেট পড়ে যাওয়ার মতো, হু নোজ, আউট অফ বক্স একটা প্ল্যান, অক্ষর প্যাটেলকে নাম্বার 5 এ নিয়ে এলেন and he clicked successfully. সে রান আউট না হলে আরো অনেক দূর যেত, ইট কুড বি 190 ইভেন 200 মোর। আপনি দেখেন বাংলাদেশ কিন্তু তাওহিদ হৃদয় লেফট রাইট কম্বিনেশন মেইনটেইন করতে গিয়ে হৃদয়কে প্রয়োজনে এক ডাউন নিচে নামিয়ে দিয়েছে। মাহমুদুল্লাহকে কোনোদিন তার ওয়ার্ডার চেঞ্জ করে একটু উপরে আমরা কোনোদিন ভাবতে পারলাম না। মানে মানে এগুলো আমাদের লিমিটেশনস অফ থিংকিং ফ্রম দ্য ম্যানেজমেন্ট, ফ্রম দ্য থিংক ট্যাঙ্ক। হ্যাঁ, মানে আমরা তো সবাই একই জায়গা থেকে এই বিষয়গুলো ভাবছি। ভাই আউট অফ বক্স কিছু প্ল্যান আপনি কবে নিয়ে আসবেন? ওই ম্যাচেই তো নিয়ে আসবেন 73 বলে 116 and go through to the semi-final without having any point। আপনার সামনে এরকম মিরাকলি একটা সুযোগ এলো, you should run for it, you should rush for it, you never try it to do it। So anyhow, বাংলাদেশ নিয়ে কথা বললে রাজ্য ফুরিয়ে যাবে, রাত ফুরিয়ে যাবে, কিন্তু আমাদের ভক্ত শ্রোতা যারা, তাদের চমৎকার কমেন্টস গুলো পেয়ে আমরা কিন্তু এই যে খুব মুগ্ধ হই, ভালো লাগে। এই যে আমরা কিছুটা সময় ব্যয় করি, ব্যস্ত সময়ের মধ্যে থেকে আসি আপনাদের সামনে। মুমিন আলী লিখছে, dear Alfaz sir and Sufi sir, I always look forward to hearing the analysis, explanations and discussions of two legendary men. You are both in my heart. Yes, of course, you are both. I respect and honor from the bottom of my heart. I wish both of you good health and long life to Allah. Thank you. I always pray to you. Thanks to Momen Ali. Momen, I have sent books for you. I have mailed 2 books for you. I am sure that you will love it. আমাদের অ্যাঙ্কর কি হ্যাং হয়ে গেল নাকি? আচ্ছা, অ্যাঙ্কর সম্ভবত হ্যাং হয়ে গেছে। আলফাজ ভাই, আমি একটু কথা বলে শেষ করি। এই টুর্নামেন্ট এবং সবকিছু থেকে আমাদের একটা জিনিস দেখতে হবে, উই নিড এ ক্যাপ্টেন who cannot be dictated, a captain like Sourav Ganguly or Imran Khan। টিম সিলেক্ট করে ক্যাপ্টেনের হাতে দেওয়ার পরে ক্যাপ্টেন শুড হ্যাভ লিবার্টি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, দ্যাট কোন খেলোয়াড়কে কখন খেলাবে, ব্যাটিং অর্ডার কি হবে, সেটা ক্যাপ্টেন শুড হ্যাভ লিবার্টি। আমার মনে হয় বাংলাদেশে একসময় যে আমরা সাফল্য লাভ করেছিলাম মাশরাফিকে নিয়ে, মাশরাফিরও কিছুটা লিবার্টি ছিল, কিন্তু এখন যাদের ক্যাপ্টেন করা হচ্ছে তাদের আমরা ব্লেম করি, কিন্তু আর দে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইন রানিং দ্য টিম? লাইক আমি ইমরান খানের একটা কোট করতে পারি। আমি ইমরান খানের তো যখন বাংলাদেশে আসতো বা ইমরান খানের সাথে তো আমার যোগাযোগ আছে, আমি জানি যে সে বলতো, when I am given a team, I am the master of the team। ইমরান খান থাকা অবস্থায় কিন্তু টিমের ড্রেসিং রুমে কোনো সিলেক্টর কোনোদিন যেতে পারেনি। I know it very well and you have seen that how he led the team। এবং অস্ট্রেলিয়া এমসিজিতে যখন টিম জিতে, ওই টিমটাকে বলা হতো ইমরানস কর্নার টাইগার। ক্যাপ্টেনের ক্রিকেটে কিন্তু ক্যাপ্টেনের ইনফ্লুয়েন্স অনেক বড়। আমি মনে করি এই টুর্নামেন্টে আমাদের শান্ত খুব ভালো বোলিং পরিচালনা করছে, কিন্তু যেহেতু সে আউট অফ ফর্ম ছিল, ব্যাট হাতে আউট অফ ফর্ম ছিল, এটা কিছু কিছু তাকে ভুল করতে বাধ্য করেছে। এবং আমি জানি না যে ভারতের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে যে ফিল্ডিং নিয়েছে সেটা ওর সিদ্ধান্ত কিনা। ইট মে নট বি হিজ ডিসিশন, কারণ ভারতের মতো ব্যাটিং টিমকে আগে ব্যাটিং করতে দেওয়া, দ্যাট ইজ কমিটিং এ সুইসাইড। সেটাই কিন্তু আমরা করেছি। সালেক ভাই, আপনার কাছে আমার ছোট্ট করে আমি জানতে চাই, খুব সংক্ষেপে আপনি বলবেন, আফগানিস্তান টিমটাকে আপনি খুব ক্লোজলি মনিটর করেন, তাদের এই যে উত্থান বিশ্ব ক্রিকেটে যে তারা চমৎকার সাড়া ফেলে দিয়েছে, একই আসরে এইরকম আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। আবার একই আসরে আফগানিস্তান কিন্তু আমার দুটো দল, আমি তো অস্ট্রেলিয়ায় থাকি, এট দ্য সেম টাইম আমি নিউজিল্যান্ড ক্রিকেট ফ্যামিলিরও মেম্বার, আমার দুটো দলকে কিন্তু ঘুরিয়ে দিয়েছে। আপনার জানেন ফার্স্ট রাউন্ডে বিলো 100 নিউজিল্যান্ডের মতো দলকে বুক করে দিয়েছে এবং অস্ট্রেলিয়াকে গ্রুপ অফ 8-এ হারিয়ে দিয়েছে।
আমি আফগানিস্তানে যখন ছিলাম, আমি যেহেতু গ্রিন জোনে থাকতাম, তখন তো খেলাধুলা খুব ডিফিকাল্ট ছিল, এই দলটিকে খুব কাছের থেকে দেখার সুযোগ হয়েছে। আফগানস আর ন্যাচারালি আফগানস নেভার ওয়ান্ট টু লুজ। আপনি জানেন আফগানিস্তানে এত বছর ধরে যুদ্ধ হয়েছে, কেউ কিন্তু আফগানিস্তানকে জয় করতে পারেনি, একসময় না একসময় ছেড়ে যেতে হয়েছে। ওদের খেলোয়াড়দের মধ্যেও সেই দেশপ্রেমটা আছে, সেই কমিটমেন্টটা আছে, কারণ দেশের স্ট্রাকচার নাই। ভারতে উদ্বাস্তুর মতো আশ্রয় নিয়ে খেলতে হয় ওদের। ওদের হোম গ্রাউন্ড হলো ইউএই। সেই টিম যে এইভাবে সাদা বলের ক্রিকেটে ডমিনেট করে, ইটস নট দ্যাট দে হ্যাভ পারফর্মড ওয়েল। আফগানিস্তানের অনেক খেলোয়াড় কিন্তু অস্ট্রেলিয়া বিগ ব্যাশ খেলে, আইপিএল এ খেলে, এবং সারা বিশ্ব জুড়ে তারা ফেরিওয়ালা, টি-20 ফেরিওয়ালা। ইট ওয়াজ এ গ্রেট পারফরমেন্স। তারা, আমার মনে হয় তারা সেমিফাইনালের আগে যেহেতু 8 ঘন্টা এয়ারপোর্টে বসেছিল, 6 থেকে 8 ঘন্টা ট্রানজিটে বসেছিল, এবং তারা ঘুমানোরও সময় পায়নি, দ্যাট ওয়াজ নাইট। তারা লেট নাইটে আসছে, পরের দিন তাদের খেলতে হয়েছে। আমি এক্সকিউজ দেব না, কিন্তু তাদের সেমিফাইনাল পারফরমেন্স ডাজ নট রিফ্লেক্ট হোয়াট দে পারফর্ম আর্লিয়ার ইন দ্য টুর্নামেন্ট। বেস্ট অফ লাক ফর দেম, বেস্ট অফ লাক ফর দেম। এই টিমকে কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে, তারা তো অলরেডি যে সাকসেস দেখিয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে দে উইল বি ওয়ান অফ দি টপ 3 পারফরম্যান্স ইন অ্যাটলিস্ট সাদা বল ক্রিকেট, অ্যাটলিস্ট টি-20 ক্রিকেট। কারণ দেখেন, যেখানে বাংলাদেশ লেগ স্পিনার পাওয়ার জন্য একটা স্ট্রাগল করছে, ওদের লেগ স্পিনার কেন, বাহাতি আনঅর্থোডক্স স্পিনার কত আছে। একটা ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে 5 জন স্পিনার খেলাইছে, 5 স্পিনার্স দে প্লেড। যাই হোক, আফগানিস্তান থেকেও তো আমরা দেখে শিখতে পারি। ওদের তো এত অর্থ নাই, ওদের তো আমাদের এই যে কয়েকশো কোটি টাকার অর্থ নাই। বাংলাদেশে কেন আমাদের ঘরোয়া ক্রিকেটের ইমপ্রুভমেন্ট না হয়? আমরা যে এই যে খেলতে গেছি, আমাদের আউট অফ ফর্ম প্লেয়ারদের আমরা খেলাতে বাধ্য হয়েছি। আমরা যে 2 জন স্ট্যান্ড বাই নিয়ে গেলাম, ওখানে কি আমাদের একটা স্ট্যান্ড বাই ওপেনার ছিল? আমাদের সমস্যা তো টপ অর্ডার, ওয়াই দেয়ার ওয়াজ নো ওপেনার। আমরা শরীফুলের মতো ইনজিওর্ড একজন বোলারকে নিয়ে গেলাম, তারা খেলালাম না পুরো টুর্নামেন্টে। তো আমাদের কি ব্যাকআপ ছিল না? এগুলি তো কারা করবে? এগুলি তো ওই যে যেখানে বসে আছে ডাইরেক্টর নাম নিয়ে, তাদেরই করার কথা। ইটস স্যাড। আমি যারা আরেকজনকে একটু অ্যাড্রেস করি, যারা বলেছিলেন আমরা 2 জন বুড়ো, হ্যাঁ আমরা বুড়ো। আপনি যিনি বলেছেন, আপনার হয়তো জন্মই হয় নাই যখন আমরা ক্রিকেট মাঠে সম্পৃক্ত ছিলাম। প্লিজ রিড হিস্ট্রি, ক্রিকেটের ইতিহাস দেখেন, এবং দেখেন কে কি করে। এই আলফাজ ভাই আজ কতদিন ধরে খেলার সাথেই জড়িত আছেন, খেলছেন, কমেন্ট্রি করছেন। আমি তো সেই শুধু খেলা না, আমি তো ফার্স্ট ডিভিশনে ক্রিকেট খেলেছি, এবং আমি ক্রিকেটের শুরুর থেকেই ক্রিকেটের সাথে ইনভলভ ছিলাম, লেখালেখি করি। ইংলিশ বাংলা মিলে আমি হয়তো এই ওয়ার্ল্ড কাপে প্রায় 50-60টা আর্টিকেল লিখেছি। সো রেসপেক্ট করেন, রেসপেক্ট ইউর এল্ডার্স, ট্রাই টু নো সামওয়ান বিফোর মেকিং কমেন্টস। সরি ফর টেলিং দিস, কারণ এটা আমাদের ইগোকে হার্ট করছে, স্পেশালি আলফাজ ভাই আর আমাদের 2 জনকে। বুড়োরাই তো খেলবে। এই যে ওয়ার্ল্ড কাপ কে জিতিয়ে দিয়েছে? এই বুড়ো কোহলি জিতিয়ে দিয়েছে। তরুণরাও খেলেছে, কিন্তু বুড়োরাই তো জিতিয়ে দিচ্ছে। বুড়োরা খেলবে কিনা জানি না, বুড়োরা ইতিহাসটা সঠিকভাবে জানে, বুড়োরা ইতিহাসটা সঠিকভাবে বলবে। শুধু এই প্রজন্ম না, বিরাট কোহলিদের প্রজন্মের আগে যে প্রজন্ম ছিল, কপিল দেবদের প্রজন্ম, সেই প্রজন্মদেরও যদি নিয়ে অ্যানালিসিস করতে বলা হয়, তাহলে আমি আর তুমি করতে পারবো, অন্যরা করতে পারবে বলে আমার মনে হয় না। সুতরাং এগুলো বুঝতে হবে, বুঝে কথা বলা আমার মনে হয় ভালো। তানের পরে হয় কি, নিজে যে বোকা সেটা খুব প্রমাণিত হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমাদের কি শেষ হচ্ছে নাকি আরো কিছু বলতে হবে? শামসুল, কি তুমি হ্যাঙ্গই থাকবা নাকি আমরা বিদায় নিয়ে নেবো? কি করবো? আমার মনে হয় একটা কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে বারবারই সালেক সুফি বলেছে, ডোমেস্টিক ক্রিকেটিং স্ট্রাকচার, ডোমেস্টিক ক্রিকেটিং স্ট্রাকচার কিন্তু ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ বাংলাদেশেরও যে ক্রিকেটিং স্ট্রাকচারটা রয়েছে, খালি ঢাকা কেন্দ্রিক ক্রিকেট হলে হবে না, বিভাগ এবং জেলা পর্যায়ে ক্রিকেট খেলা চালু করতে হবে, বয়স ভিত্তিক ক্রিকেট করতে হবে, বিভাগ এবং জেলা পর্যায়ে দেশীয় কোচেসদেরকে নিয়োগ দিতে হবে, উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, মাঠে যাতে ক্রিকেট খেলা সারা বছর জুড়ে থাকে সেই ব্যবস্থাগুলো করতে হবে, ক্রিকেটারের সংখ্যা, সাপ্লাই চেনে ক্রিকেটারের সংখ্যা বাড়াতে হবে। কেবলমাত্র তাহলেই আমার মনে হয় আমরা সেখান থেকে খুব দ্রুত ভালো ট্যালেন্ট বের করে নিয়ে আমাদের জাতীয় দলটাকে সমৃদ্ধ, শক্তিশালী করতে পারবো। এই সবগুলো কাজ একসাথে যদি করা না যায়, খালি একটা একটা করে কাজ করলে কিন্তু আমরা খুব সুফল পাবো বলে আমার মনে হয় না। ইটস এ কম্বাইন্ড থিং, যেটা সবগুলো কাজ একসাথে শুরু করতে হবে, রিভ্যাম্প করতে হবে আমাদের টোটাল ক্রিকেট সিস্টেমকে। কেবলমাত্র তাহলেই আমরা আমাদের ডিজায়ার্ড যে গোল সেটা অর্জন করতে পারবো।
এই উপমহাদেশ থেকে শ্রীলঙ্কার মতন ছোট দেশও বিশ্বকাপ জিতেছে, সুতরাং বাংলাদেশ না জেতার কোনো কারণ আমি দেখি না। ভারত জিতেছে, পাকিস্তান জিতেছে, শ্রীলঙ্কা জিতেছে, আফগানিস্তান এবং বাংলাদেশ এই দুটো দলও কিন্তু জেতার যোগ্যতা রাখে। থ্যাংক ইউ শামসুল, আমার মনে হয় ইউ ক্যান সামারাইজ এন্ড ক্লোজ। জি জি জি, আজকে আমরা শেষ করব সালেক ভাইকে দিয়েই শেষ করি। সালেক ভাই, মোস্ট ইম্প্যাক্টফুল প্লেয়ার ইন দিস টুর্নামেন্ট, বুমরার নামটা সবার শীর্ষে আবার হ্যাং হয়ে গেল। আচ্ছা, আরো যদি জানতে চান এই টুর্নামেন্টে মোস্ট ইম্প্যাক্ট প্লেয়ারের মধ্যে রামানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জারদান। ভারত আফগানিস্তান তো খুব ভালো বোলিং করেছে ডেফিনেটলি, কিন্তু এই দুজনও কিন্তু দেখেন এরা দে আর দ্য অনলি টু যারা টি-20 ইন্টারন্যাশনালে 3 বার 100 রানের পার্টনারশিপ দিয়েছে। ওরা রান করেছে বলেই তো বোলাররা করতে পারছে। আর এছাড়া আমাদের ক্ষেত্রে কিন্তু উই আর ভেরি প্রাউড দ্যাট আমাদের রিশাদ হোসেন কিন্তু টপ 5 ইম্প্যাক্টফুল প্লেয়ারদের মধ্যে ইনক্লুডেড হয়েছে। সো উই হ্যাভ মেড দ্য স্টার্ট। আমাদের এতদিন লেগ স্পিনার ছিল না, ওর সাকসেসের উপর ভিত্তি করে, এবং যেহেতু একজন কিংবদন্তি লেগ স্পিনার কোচ এসেছে মোস্তাকের হাত ধরে বাংলাদেশে যেসব জায়গায় আমাদের উইকনেস, এই যে লেগ স্পিনার কিছু বের করা উচিত, ওপেনিং ব্যাটসম্যান ক্লিনিক করা উচিত, মেক এ ক্লিনিক অফ ওপেনিং ব্যাটসম্যান। ওপেনিং ব্যাটসম্যানরা যে ব্যাট করবে বাংলাদেশের উইকেটে, তো সবগুলি উইকেট তো পেসি না, পেসি উইকেটে ওপেনিং ব্যাটসম্যানরা তো ব্যাট করবে, সুযোগ দিতে হবে। পারভেজ ইমনের মতো ব্যাটসম্যান আছে, এদের গ্রো করাইতে হবে। এবং আমাদের ন্যাশনাল টিম না, আমাদের ন্যাশনাল টিম বিজি থাকে, আমাদের এই টিম কেন বাইরে খেলতে যায় না? আগে তো এই টিম ট্যুর করতো, ভারতে যেত, ওয়েস্ট ইন্ডিজে, এখন এই টিমের ট্যুর করা উচিত। এবং এক সময় আমি জানি বাংলাদেশ থেকে বছরে 4 জন ক্রিকেটার অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমিতে খেলতে আসতো। আমি তো অস্ট্রেলিয়ান সিটিজেন এবং সবকিছুতেই ইনভলভ আছি। অস্ট্রেলিয়া ইজ মানে অস্ট্রেলিয়া কিন্তু এগুলি আলাপ করে করা উচিত, কিন্তু আমাদের প্ল্যান্ড ওয়েতে যেতে হবে। আমাদের নাম্বার অফ কোয়ালিটি প্লেয়ার্স, আমরা 15-20টা কোয়ালিটি প্লেয়ার আছে আমাদের টিমে, যার মধ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এই টিমে কতজন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্লেয়ার আছে? থিঙ্ক অফ ইন্ডিয়া এই 11 জন বা 15 জনের বাদ দিয়ে অলমোস্ট 15 জন নতুন প্লেয়ার দিয়ে খেলতে পারে। তো এই জিনিসগুলি দেখে শিখতে হবে। শ্রীলঙ্কারও কিন্তু ওই ধরনের আছে, পাইপলাইনে অনেক প্লেয়ার আছে। আমাদের পাইপলাইনে প্লেয়ার ক্রিয়েট করতে হবে, এবং সেটা করতে হলে আলফাজ ভাইয়ের সুরে আমি বলছি, আমাদের ডোমেস্টিক ক্রিকেট স্ট্রাকচার পাল্টে দিতে হবে। সাতক্ষীরার মতো জায়গা, যেখান থেকে এত ভালো ভালো ক্রিকেটার আসছে, যেখান থেকে এত ভালো ভালো ফুটবলার আসছে, মেয়েদের ফুটবলার আসছে, সেখানে কেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা স্টেডিয়াম বা কমপ্লেক্স গড়ে তোলা যায় না? আমাদের খুলনা স্টেডিয়ামে কেন খেলা হয় না? রাজশাহী স্টেডিয়ামে কেন খেলা হয় না? বগুড়া স্টেডিয়ামে কেন খেলা হয় না? ঢাকা কেন্দ্রিক চট্টগ্রাম আর সিলেট, এগুলি দিয়ে তো আমাদের আইপিএলটা, বিপিএলটা হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে হওয়া উচিত। তো এই জিনিসগুলি করতে হবে। এগুলি কিন্তু